এআই হচ্ছে আমার একটা কাজের টুলস। এআই সব কিছু পারবে না, অর্ডারগুলো আমাদেরকেই দিতে হবে। একজন বুদ্ধিমান মানুষ অবশ্যই কী করবে, সে এআইকে কাজে লাগানোর চেষ্টা করবে, সে শেখার চেষ্টা করবে। পাবলিক স্পিকিং করতে হলে আপনার ভয়কে জয় করতে হবে, আর এই ভয়টা অন্য কেউ দিচ্ছে না, এটা আমি আমার নিজেকে দিচ্ছি। আমরা যেন ভালোভাবে এআইকে দিয়ে কাজ করাতে পারি এবং আমরা যেন সর্বোপরি ভালো মানুষ হতে পারি, সেটাই হওয়া উচিত আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেটকম লার্নিং বাংলাদেশ প্রেজেন্স নেটকম কানেক্ট পডকাস্ট পাওয়ার্ড বাই নেটকম প্লাস, অ্যান্ড আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। এই পডকাস্টটি আপনাদের কাছে নিয়ে এসেছে আমেরিকার অন্যতম প্রতিষ্ঠান মাইক্রোসফটের নাম্বার 1 লার্নিং পার্টনার নেটকম লার্নিং, যারা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে 50,000-এরও বেশি মানুষকে এআই, প্রযুক্তি ও ব্যবসা বিষয়ক নানা প্রশিক্ষণ দিয়ে ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। ফরচুন 1000 কোম্পানির 80%ই যাদের ক্লায়েন্ট। বিগত 27 বছরে মাইক্রোসফট, অ্যামাজন, ব্যাংক অফ আমেরিকা, ইউএস আর্মি, নেভি সহ 40,000-এরও বেশি কোম্পানিতে গ্লোবালি প্রশিক্ষণ প্রদান করেছে নেটকম লার্নিং। নেটকম লার্নিং প্রতিষ্ঠানের কর্মীদের টেকনিক্যাল ও লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকে। বর্তমানে বিশ্বে এআই স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা এবং বিনোদন সব কিছুতেই ব্যাপক প্রভাব বিস্তার করে যাচ্ছে। আজ আমরা কথা বলবো এআই এর প্রভাব, ব্যবহার, ভুল ধারণা এবং পাশাপাশি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্যারিয়ার কোচিং এবং লিডারশিপ নিয়ে। আজ আমাদের সাথে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি তরুণদের নেতৃত্ব, পাবলিক স্পিকিং এবং ব্র্যান্ড কমিউনিকেশন শেখানোর মাধ্যমে সমাজে অসাধারণ প্রভাব ফেলেছেন। তিনি একজন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ট্রেনার, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের রেকর্ডধারী এবং পাবলিক স্পিকিং অফিসিয়ালের প্রতিষ্ঠাতা। আমরা গর্বের সাথে স্বাগত জানাতে চাই এমডি সোলাইমান আহমেদ জিশানকে। তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি এবং আপনাকে পেয়ে আরও ভালো লাগছে বিকজ আমার আজকে অনেক কিছু শেখা হবে আপনার কাছ থেকে। জি, আজকে সবসময় যেটা জানতে চাই যে মানুষ আসলে যখন আপনাকে দেখে এবং আপনার এই গ্লোরিয়াস ক্যারিয়ার দেখে, তখন তারা কিন্তু একটা জিনিস জানতে চায় যে আপনার যাত্রাটা আসলে শুরু কিভাবে হলো। পাবলিক স্পিকিং অফিসিয়াল, এটাও তো আপনি শুরু করেছেন, সেটার যাত্রা কোথা থেকে শুরু হলো? এটা আসলে খুব মজার একটা বিষয়, কারণ হচ্ছে আমরা কিন্তু ছোটবেলা থেকে অনেক কিছু হওয়ার ইচ্ছা জাগে মনের মধ্যে, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পারিপার্শ্বিক কারণে হোক বা হচ্ছে আমাদের জীবনযাত্রার বিভিন্ন উত্থান পতনের কারণে সেই স্বপ্নটা অনেক সময় স্বপ্নই থেকে যায়। কিন্তু আমার বেলায় আসলে এটা আসলে মহান আল্লাহ তাআলার রহমত যে আমার কাছে মনে হয়েছিল যে আমি যে জিনিসটা হতে চাই সেটা হতে পেরেছি। ছোটোবেলায় যখন আমি প্রথম 5 কি 6 বছর বয়সে প্রথম স্টেজে উঠি, তো তখন থেকে আসলে মূলত যাত্রাটা শুরু। স্টেজ আমার খুব পছন্দের একটা জায়গা, এবং স্কুল এবং কলেজে যখন আমি নটরডেম কলেজে পড়েছি তখনও দেখা যেত যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং হচ্ছে কারো যদি গায়ে হলুদের প্রোগ্রাম থাকে সেটা উপস্থাপনা করা। মোট কথা হচ্ছে যেখানেই মাইক পেতাম সেখানেই দাঁড়িয়ে কথা বলার একটা চেষ্টা। তো সেটা আসলে প্রতিনিয়তই ভিতরে ছিল। এর পরবর্তীতে যখন আমার কর্মজীবনেও দেখা যেত তখন ট্রেনিংয়ের একটা পার্ট, এটাও আমাকে খুব টেনেছে। তো চিন্তা করলাম যে যেহেতু স্কিলটা হচ্ছে মাইক নিয়ে কাজ করার এবং মানুষকে শেখানোর, তাহলে এটাতেও কিন্তু অনেক কিছু করা যায়। তো ওইভাবেই করতে করতে আমার 13 বছরের কর্পোরেট জীবন এবং 2020 সালে যখন করোনা আসে তখন আমার মনে হয়েছিল যে না, এখন যেহেতু সব কিছু বন্ধ আছে, এখন আমার যে ড্রিমটা আছে আমি ওটার পিছনে আরও কিছু কাজ করি। তো তখন আমি আমার চাকরি জীবনটাকে ইস্তফা দিয়ে আমি আমার উদ্যোক্তা জীবন শুরু করেছি, এবং এরপর থেকে তো আসলে প্রফেশনাল পাবলিক স্পিকার হিসেবে, ট্রেনার হিসেবে বিগত 5 বছর ধরে কাজ করছি। চমৎকার। তাহলে ছোটবেলা থেকে যেহেতু আপনি শুরু করেছেন, আপনি তো তাহলে কখনোই নার্ভাস ছিলেন না এই বিষয়টাতে? না, এটা খুব মজার একটা বিষয় হচ্ছে যে পৃথিবীতে সবাই নার্ভাস হয়, মানে বক্তব্য প্রদানকালে। তো বলা হয়ে থাকে যে আসলে 2 ধরনের স্পিকার আছে। এক ধরনের স্পিকার হচ্ছে যারা স্বীকার করে যে সে নার্ভাস, আর এক ধরনের স্পিকার আছে যারা স্বীকার করে না যে তারা নার্ভাস। তো আমার বেলায় এখন যেটা হচ্ছে যে আমি আসলে নার্ভাস হই না, আমি আসলে এক্সাইটেড হই। যে যেমন আজকে আপনার সাথে এরকম একটা চমৎকার অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে আসতে পেরেছি, আমার কাছে এটা অনেক বড় এক্সাইটমেন্ট যে আপনার সাথে প্রথমবার কথা বলবো, দারুণ দারুণ কিছু আলোচনা হবে এবং নেটকম লার্নিং বাংলাদেশের একটা আয়োজন, সুতরাং দারুণ কিছু হতে যাচ্ছে। একদমই তাই। এবং আমি যেটা ভাবি যে আপনি যেমন এটা আসলে খুব এনজয় করেন, আমাদের অনেকের ক্ষেত্রে এটা হয় যে আমরা আসলে নার্ভাস হয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা মোটো মানে, আপনি যেহেতু পাবলিক স্পিকার, আপনি এটা আমাদেরকে ঠিক করে দিতে পারবেন যদি আমাদের এই মোটোতে ভুল থাকে। যেমন আমরা করি হলো ফেক ইট টিল ইউ মেক ইট, মানে যতক্ষণ নার্ভাস লাগছে এটা কাউকে বোঝাতে দেওয়া যাবে না, একটা কনফিডেন্ট আচরণ করতে হবে আনটিল আই অ্যাকচুয়ালি আই এম কমফোর্টেবল উইথ দ্য ক্যামেরা। এক্স্যাক্টলি তাই। এবং আমার জীবনে কিন্তু এরকম অনেক সময় হয়েছে, কারণ স্টেজে গেলে অনেক সময় এমন ধরনের ঘটনা হয় যেটাকে আপনাকে কিন্তু কভার করতে হয় এবং এটা উপস্থিত বুদ্ধির মাধ্যমে কভার করতে হয়। তো তখন এই জিনিসগুলো খুব বেশি কাজে লাগে।
একদমই। এদিকে আপনি আছেন গিনেস বুক অফ রেকর্ডস, এন্ড আমি এই রেকর্ডের আসার যে বিষয়টা সেটা আর গল্পটা জানতে চাই। এটা হচ্ছে 2020 সালে করোনাকালে যখন সারা পৃথিবী একেবারে বন্দি, তো তখন আমি এবং হচ্ছে আমার সাথে আমাদের খুব কাছের একজন বন্ধু মানুষ রামান স্মিতা, তার একটা প্রতিষ্ঠান আছে গ্লোবাল ল থিঙ্কার সোসাইটি, তো আমি এটা জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তো এখন আমরা চিন্তা করলাম যে আমরা ঘরে বসে এরকম কিছু করা যায় যেটা আসলে সারা পৃথিবীর মানুষকে কানেক্ট করা যায়, কারণ ইন্টারনেট কিন্তু তখন অ্যাভেলেবেল ছিল। তো তখন আমরা মার্চ মাস থেকে আমরা প্ল্যানিং শুরু করলাম যে আমরা একটা প্রোগ্রাম করি, অনলাইন প্রোগ্রাম, ফাইট করোনা উইন ফিউচার, এবং এটাতে পৃথিবীর 100টা দেশের একজন করে আমরা রিপ্রেজেন্টেটিভ নিব। তো এটা যেরকম চিন্তা করলাম ওরকম ইন্টারভিউ নিয়ে আমরা হচ্ছে প্রতিটা দেশ থেকে একজন করে রিপ্রেজেন্টেটিভ নিচ্ছি সারা পৃথিবী অনলাইনে। তো তখন নেয়ার পরবর্তীতে আমরা প্রোগ্রামটা লঞ্চ করলাম, এটা জুলাই মাসের 17-18 তারিখে। তো 12 ঘন্টা টানা 24 ঘন্টা প্রোগ্রাম, সারা পৃথিবী থেকে 55 জন স্পিকার বক্তব্য দিয়েছে এবং 4507 জন রেজিস্ট্রেশন করেছিল, এবং জুম প্ল্যাটফর্মে 1000 মানুষ একসাথে বসে এই পুরো প্রোগ্রামটা দেখেছে, একটা সময় ছিল। তো তখনকার সময় সারা পৃথিবীতে এই ধরনের প্রোগ্রাম কেউ করে নাই। তো যে কারণে তখন যেটা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডনের, তারা তাদের একটা টিমকে দিয়ে পুরো প্রোগ্রামটা অবজার্ভ করেছে, আমাদের সাথে ছিল পার্টনার হিসেবে। অবজার্ভ করার পরবর্তীতে আমরা সমস্ত ডকুমেন্ট স্ক্রিনশট পাঠিয়েছি, তখন তারা দেখেছে যে না, সারা পৃথিবীতে এই ধরনের প্রোগ্রাম আর হয়নি। তো তখনই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডনে, ওখানে আমাদের নাম লিপিবদ্ধ হয়। এখনও যদি কেউ সার্চ করে ওয়েবসাইটে, তারা কিন্তু আমাদের ছবি সহ ডিটেইলটা পাবে। এবং আমার মনে হয় এই রেকর্ড আর ভাঙার কোনো সুযোগ নাই, কারণ করোনার যে অবস্থাটা তৈরি হয়েছিল এটা মনে হয় আমরা পার করে আসছি, এরকম আর অবস্থা হবে না। দ্যাটস দ্য থিং উই ক্যান হোপ ডেফিনেটলি। এবং আজকের দিনে যদি লিডারশিপ নিয়ে কথা বলতে চাই, সেই কোয়ালিটিটা আপনার আছে, এবং সাথে একটা রিসার্চ করে আসলে জানা হয়েছে, রিসেন্টলি দেখা যায় যে আমাদের ইদানিংকার বেশিরভাগ এমপ্লয়ি অথবা যাদের সাথে আমরা কাজ করতে চাই, তারা একটা জেন জি জেনারেশন অথবা জেন আলফা জেনারেশন। তারা লিডারশিপ মানে অথরিটি বোঝে না, মানে কেউ একজন আমার উপর অথরিটি খাটাচ্ছে, কর্তৃত্ব খাটাচ্ছে, সেটার থেকে বরঞ্চ তারা লিডারশিপ মানে বোঝে যে উই আর ডুইং আ টিম ওয়ার্ক। সো সেই ক্ষেত্রে এখন লিডারশিপের পুরনো মাধ্যমটা, যেখানে সবাই একটু বস হতে চাচ্ছেন বা অথরিটেরিয়ান হতে চাচ্ছেন, সেটাই কি আসলে এখনও আপনার মনে হয় যে অ্যানশিয়েন্ট ওয়েটা কাজে লাগে, নাকি লিডারশিপের সবচেয়ে বড় গুণ আসলে কোনটা আপনার মনে হয়? আমি নিজেও কিন্তু আসলে জেনজি না, কিন্তু আমিও এটা বিপক্ষে যে আসলে যে মানুষকে ডোমিনেট করে কাজ করানো, এটা আসলে কখনোই কোনো একটা মানে ভালো কিছু আনতে পারে না। কারণ হচ্ছে মানুষের ক্রিয়েটিভিটি এমন একটা বিষয় যেটা আসলে বাধা ধরে না, সেটা যে কোনো সময় কিন্তু বের হতে পারে। আমি আমার টিমকে দিয়ে যেভাবে কাজ করাই সেটা হচ্ছে একেবারে ফ্রেন্ডলি। আমি সবসময় তাদেরকে বোঝাই যে এটা হচ্ছে তোমার পরিবার এবং তোমরা হচ্ছে আমার পরিবারের সদস্য। তখন হয় কি, সবাই মিলে আমরা একটা কমন টার্গেট অনুযায়ী এগিয়ে যাই। তো মূলত আমার লক্ষ্যটাকে, আমার মূল লক্ষ্য হচ্ছে আমার প্রবলেমগুলো সলভ করা এবং আমার নিজস্ব যে টার্গেট আছে প্রতিষ্ঠানে সেটাকে অ্যাচিভ করা। তো সেটার জন্য যে কাউকে ডোমিনেট করতে হবে এটাতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি হচ্ছে সবাই মিলে কাজ করব, আমার যে কাজটা, আমার ওই কাজটা হওয়াটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ। এবং এখন কিন্তু পৃথিবী ওই জিনিসটাকেই ফলো করছে, মানুষের যে বাসায় থেকে কাজ করছে। কারণ কি, অফিসে না আসলেও চলবে, তুমি বাসায় থেকেও কাজটা আমার হলেই হলো। তো সব দিক দিয়ে যে ফ্রিল্যান্সারদের যে বিষয়টা, এটা আসছে কোত্থেকে, যে মানুষ যখন ঘুমিয়ে থাকে উন্নত দেশে, তার কাজ যেন চলমান থাকে, ওইটার জন্য কিন্তু যে ফ্রিল্যান্সিং পেশাটার উদ্ভব হয়েছে, যে অন্য দেশে আমার কাজ চলুক, কিন্তু আমি পুরো 24 ঘন্টাকেই ব্যবহার করব। তো যদি আপনি চান অসংখ্য মানুষ নিয়ে কাজ করতে, তাহলে আপনাকে অবশ্যই কর্মী হতে হবে এবং তাদেরকে ফ্যামিলির মতো ট্রিট করতে হবে, না হলে আসলে এটা সম্ভব না। একেবারে। এবং সেই কারণেই হয়তো ইদানিং বিপিও বেশি লঞ্চ হয়েছে, বিজনেস প্রসেস আউটসোর্সিং, যেটা কিনা আমি দেখেছি যে ভারত, পাকিস্তান, ফিলিপাইন তারা আগে শুরু করেছে বলে ওরা এগিয়ে গেছে, বাংলাদেশ এখন শুরু করেছে, তাও বাংলাদেশের মার্কেট কিন্তু খারাপ না। তো বিজনেস প্রসেস আউটসোর্সিং এর জন্য লেটেস্ট টেকনোলজি, স্কিল ডেভেলপমেন্ট, এটা আসলে এখন তো ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু যেহেতু আপনি পাবলিক স্পিকিং এর একজন স্পেশালিস্ট আমি বলতে চাই, তো সেই ক্ষেত্রে পাবলিক স্পিকিং নিয়ে অনেকে ভয় পায়, অনেকের মধ্যে একটা নার্ভাসনেস থাকে, তো সেটা আসলে কাটিয়ে ওঠার জন্য আসলে কি করা যায়, সেটা যদি আমাদেরকে একটু শেখাতেন। আমি যদি কয়েকটা পয়েন্ট বলি, পাবলিক স্পিকিং এর জন্য আসলে আমরা সবাই কিন্তু আগ্রহী, এবং ছোটবেলা থেকেই কিন্তু আমরা যে কথা বলতে যে আগ্রহী হয় না, সেখান থেকেই কিন্তু মূলত শুরু। কিন্তু আমরা এই জিনিসটাই জানি না যে কখন, কোথায়, কাকে, কোন কথাটা কিভাবে বলতে হয়। আমাকে যদি বলেন যে আমার সফলতার রহস্য কি, আমি বলবো একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমি জানি যে কখন, কোথায়, কাকে, কোন কথাটা কিভাবে বলতে হয়, আমি এতটুকু শিখেছি। এবং একজন মানুষ যদি এতটুকু শিখে, তাহলে তার জীবনের প্রত্যেকটা জায়গায় কিন্তু সে কাজে লাগাতে পারবে। দেখেন, তার পারিবারিক যে কোনো সমস্যার সমাধান হোক, সমাজে নিজের একটা প্রভাব বিস্তার করার বিষয় হোক, অফিসের ক্লায়েন্টকে খুশি করার বিষয় হোক,
কলিগের সাথে কোনো একটা বিষয় সমঝোতা হোক বা বসকে কোনো প্রেজেন্টেশন দিতে হোক, প্রতিটা সময় একটা মানুষকে কিন্তু তার নিজের যে মনের অভিব্যক্তিটা প্রকাশ করতে হয়। তো সে যদি ঠিকমতো কথা বলা না শিখে এবং সে যদি রাইট জায়গায় রাইট কথা বলতে না পারে, তাহলে তার জীবনে সে কখনোই এগিয়ে যেতে পারবে না। তো সুতরাং পাবলিক স্পিকিং করতে হলে আপনার ভয়কে জয় করতে হবে। আর এই ভয়টা অন্য কেউ দিচ্ছে না, এটা আমি আমার নিজেকে দিচ্ছি। আমার নিজেকে দেওয়ার জন্য কি করতে হবে, এখন আমার এই ভয়টাকে কাটিয়ে ওঠার জন্য আমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে। পৃথিবীতে বলা হয়ে থাকে 7 জন মানুষের মধ্যে 6 জন মানুষই ভয় পায়, এবং এটাকে বলে গ্লসোফোবিয়া। তো এই গ্লসোফোবিয়া কাটিয়ে ওঠার জন্য প্রথমত দরকার হচ্ছে রেগুলার প্র্যাকটিস। কারণ যখন আমি অনুশীলন করব, তখন আমার নিজের মধ্যে একটা অভিজ্ঞতা আসবে, এবং ওই অভিজ্ঞতা দিয়ে সামনে আমি কিন্তু আরো অনেক দূর পর্যন্ত অনেক কিছু করতে পারবো। একেবারে, কিন্তু ঘরে আয়নার সামনে দেখা যায় যে অনেক দিন ধরে প্র্যাকটিস করছি, কিন্তু স্টেজে উঠলাম, চোখের সামনে 1000 মানুষ, অমনি পা কাঁপা শুরু করলো। ইনস্ট্যান্ট কোনো টিপ আছে যে পা কাঁপা বন্ধ হয়ে যাক? প্রথম কথা হচ্ছে, আপনি যখন স্টেজে যাবেন তখন হচ্ছে কি পেটের মধ্যে, এটাকে কি বলি আমরা, যে বাটারফ্লাই ইন দ্য স্টোমাক, যে পেটের মধ্যে অনেক প্রজাপতি উড়ে। তো তখন কি ব্রেথ ইন ব্রেথ আউট একটা এক্সারসাইজ আছে, নিঃশ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়া। এবং এটা করলে হয় কি, আমার যত স্ট্রেস আছে, যত দুশ্চিন্তা আছে, যত নার্ভাসনেস আছে, ইনস্ট্যান্টলি এটা চলে যায়। এর পরবর্তীতে হচ্ছে কি, যে আপনি কনফিডেন্সের সাথে স্টেজে যাওয়া এবং হচ্ছে সবার দিকে তাকানো। কারণ কি, মানুষ আগে দেখে যে এই লোকটাকে আসলে কনফিডেন্ট কিনা, তার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু সবাই খেয়াল করে। তো বডি ল্যাঙ্গুয়েজে ওই কনফিডেন্সটা নিয়ে আসা, এটাকে আমরা বলি পাওয়ার পোজ বলি, বা বিভিন্ন রকমের পোজিং আছে, ওভাবে দাঁড়ানো। এবং তারপরে মাইন্ডটাকে শিফট করা। কীরকম, আমরা তখন নার্ভাস থাকি, বাট নার্ভাস থেকে এটাকে আমাকে নিয়ে আসতে হবে এক্সাইটমেন্টে, যে আমি নিজেকে বলবো যে আমি আসলে নার্ভাস না, আমি আসলে এক্সাইটেড। কিন্তু বডি আমাকে বলবে যে না, তুমি তো নার্ভাস। তো তখন আমার মাইন্ডকে বুঝাতে হবে যে না, আমি নার্ভাস না, আমি এক্সাইটেড। এবং সেটার জন্য আমার বডি ল্যাঙ্গুয়েজটা হতে হবে একদম প্রপার, যে সবার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে আমি যেন সুন্দরভাবে দাঁড়িয়ে কথা বলতে পারি। ওই জিনিসটা, মাইন্ডসেটটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। যখনই আমি আমার মাইন্ডসেটটা শিফট করবো নার্ভাস থেকে এক্সাইটমেন্টে, তখনই আমার ভিতরে কনফিডেন্সটা চলে আসবে, এবং এর পরবর্তীতে খেলা শুরু। বাহ, চমৎকার। সেদিকে অনেকে ভাবেন যে পাবলিক স্পিকিং করতে জানলেই হয়তো কমিউনিকেশন স্কিলটাও ভালো হবে, কিন্তু পাবলিক স্পিকিং এবং কমিউনিকেশন স্কিল আমার মনে হয় দুটো আলাদা। একজন খুব ভালো পাবলিক স্পিকার যে খুব ভালো কমিউনিকেশনেও হবেন, সেটা আসলে আমরা গ্যারান্টি দিয়ে তো বলতে পারি না। কমিউনিকেশন স্কিলটা আসলে কতটুকু দরকার? আমার কাছে কমিউনিকেশন স্কিলস হচ্ছে ইটস অল অ্যাবাউট ইউ। কমিউনিকেশন মানে হচ্ছে আরেকজনের প্রতি আগ্রহ প্রকাশ করা, সে কি চায়, সে কি পছন্দ করে, সে কোন কথাটা বললে আমাকে অ্যাকসেপ্ট করবে, এই জিনিসগুলো বোঝা। আমরা অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে আমি আমার নিজের সাইকোলজিটাকে খুব বেশি প্রাধান্য দিই। আমি বুঝতে চাই না যে আসলে তার কন্ডিশনটা কি, তার ড্রিমটা কি, তার অ্যাসপিরেশনটা কি, তার এক্সপেকটেশন কি। আমি তার ব্যাপারে বিভিন্ন বিষয় না বুঝে আমি চিন্তা করি আমি আমার মতোই চালাবো সব কিছু। এবং এই জায়গাতেই হচ্ছে মূলত আমাদের ব্যারিয়ার। আমরা ক্লায়েন্ট ডিল করতে পারি না, আমরা বসকে খুশি করতে পারি না, আমরা কলিগের সাথে মিলেমিশে কাজ করতে পারি না। কারণ সব জায়গায় ব্যারিয়ার কিন্তু সে না, ব্যারিয়ার আমি নিজে। আমাকে কি করতে হবে, ওপেন মাইন্ডে আসলে তাদের ব্যাপারগুলোতে চিন্তা করতে হবে। আমি যদি কাউকে কোনো প্রোডাক্ট সেল করি, তাহলে সেল করতে গিয়ে আসলেই সে কি চাচ্ছে, কোনটাতে তার প্রবলেম সলভ হবে, এবং আসলে তার এই পারচেজ পাওয়ারটা আছে কিনা, অনেকগুলো বিষয় যখন আমি যাচাই বাছাই করব, তখন কিন্তু তার সাথে কমিউনিকেশন করতে আমার কাছে খুব ভালো হবে। এবং এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। এর সমস্ত কিছু বাদ দিই, আমাদের ব্যক্তিগত জীবনে কি বিভিন্ন রকম সমস্যায় আমরা পড়ি, তখনই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, অপরের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। আমরা সবসময় নিজের দৃষ্টিভঙ্গিটাকে জোর দিয়ে দেখি, সব জায়গায় দেখা যায় যে অন্যজন তো আমার দৃষ্টিভঙ্গিতে ম্যাচ করতে পারছে না, তো তখন আসলে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজটা হয় না। তো সুতরাং কমিউনিকেশন করতে হলে অবশ্যই আরেকজনের দৃষ্টিভঙ্গিতে সেটাকে যাচাই বাছাই করতে হবে। ডেফিনেটলি। এদিকে আপনি অনেকগুলো বড় কোম্পানিতে কিন্তু এমপ্লয় ট্রেনিং করেছেন, এবং এরপর আপনার নিজেরও ট্রেনিং করানোর অনেক সুযোগ হয়েছে। তো বাংলাদেশের কর্মীদের সফট স্কিল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসলে আনা দরকার, এবং নিউ স্কিল শেখার বিষয়ে কতটুকু জোরদার করছেন? সাথে ইদানিং এআই ইজ টেকিং ওভার এভরিথিং, সো এআই স্কিলটাও আসলে জানাটা কতটুকু দরকার? দেখেন, বর্তমান সময়ে এখন আমরা জানি যে বেশিরভাগ মানুষ কিন্তু মানে অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ। এমনকি আসলে পড়াশোনা যে কতটুকু জানা আছে বিষয়টা সেটা না, কিন্তু সে কিন্তু অনলাইনে অনেক কিছু সে জেনে গেছে, অনেক বাচ্চারাই কিন্তু এখন জানে। তো মূলত তাহলে প্রবলেমটা কোথায় হবে কিছুদিন পরে, যে এআই নিয়ে কে কতটুকু কাজ করতে পারে, আর নাকি কেউ এআই এর কাজ করাটা দেখে হাততালি দিচ্ছে। দুই ধরনের কিন্তু আমাদের এখানে মানুষ তৈরি হচ্ছে। তো
একজন বুদ্ধিমান মানুষ অবশ্যই কি করবে, সে এআইকে কাজে লাগানোর চেষ্টা করবে, সে শেখার চেষ্টা করবে। আমরা কিন্তু এখন দেখতেছি যে ছেলেমেয়েরা নতুন যে কোনো এআই অ্যাপ আসার সাথে সাথেই ওটা কিন্তু ইউজ করা শুরু করে দেয়। সাথে সাথে আমাদেরকে হয়তো সে ফেসবুকে কোনো ছবি জেনারেট করতেছে বা বিভিন্ন ধরনের লেখার ব্যাপার আছে। তো এখন এআই বলতে শুধু যে চ্যাট জিপিটি বিষয়টা তো তা না, আরও অনেক অ্যাপস আছে, আরও অনেক সফটওয়্যার আছে, কিন্তু সবগুলোতে আমি যদি মাস্টার হতে পারি আমার সবচাইতে বড় লাভ হচ্ছে আমি আমার সময়টাকে সেভ করতে পারছি। এর মূল বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে আমি কত কম সময়ের মধ্যে কত ভালো কাজ ডেলিভার দিতে পারি, কিন্তু এটার জন্য দরকার কিন্তু আসলে এক্সপার্ট নলেজ। আমি এরকম অনেক মানুষকে চিনি যারা চ্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু তারা নিজেদের নলেজটাকে ব্যবহার করতে চায় না। মানে হচ্ছে চ্যাট জিপিটি থেকে যেটা আসতেছে আমি ওটাই দিচ্ছি, কিন্তু না, ওটার মধ্যে কি নিজেকে ইম্প্রোভাইজ করতে হবে। কারণ কি এআই ওই আমাদের যে ইমোশনটা আছে তার তো ইমোশন নাই। আমরা যেরকম অনেক বিষয় নিয়ে একসাথে ভাবতে পারি, সে কিন্তু অনেক বিষয় নিয়ে ভাবতে পারে না, সে খুবই লজিক্যাল। তো ওই জায়গাটাতে কিন্তু আমার ইনপুট দেওয়ার একটা জায়গা আছে। তো যখন আমার দক্ষতা তার দক্ষতা এক হবে তখন কিন্তু দারুণ কিছু হবে। তো আমার মতে হচ্ছে এখন সবাইকে এআই এর প্রতি নজর দিতে হবে, কারণ সামনে যুগটাই আসতেছে এরকম। আমরা চিন্তা করিনি কখনো এত দ্রুত সবকিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এর চেয়েও নতুন কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এক্স্যাক্টলি ভাই, আপনার কথা থেকেই আমার একটা কথা মনে পড়ে, যেটা আমি সবসময় বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স ওভার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে কাজে লাগিয়ে যদি এআই শিখে ফেলি তাহলে দ্যাট ক্যান বি আ বিউটিফুল প্যাকেজ। এবং সেটার সাথে দেখা যায় যে এআই এবং ফিউচার টেকনোলজিস সঠিকভাবে ব্যবহার করতে জানাটাও ভীষণ দরকার। এই কারণেই নেটকম লার্নিং নিয়ে এসেছে নেটকম প্লাস। এবং আমাদের দর্শকদের সুবিধার্থে আমি যেটা জানিয়ে দিতে চাই, নেটকম প্লাস হলো নেটকম লার্নিংয়ের একটি মোবাইল অ্যাপ বেসড ই লার্নিং প্ল্যাটফর্ম। এখানে থাকছে 100+ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্সেস এবং গ্লোবালি রেকগনাইজ সার্টিফিকেশনের সুযোগ। এই প্ল্যাটফর্ম লার্নার্সদের ইন্ডাস্ট্রি এক্সপেকটেশনস এবং নলেজ গ্যাপ পূরণে বেশ সাহায্য করবে। ইন্ডাস্ট্রি অপটিমাইজড কোর্সের মাধ্যমে তারা স্কিল এবং নলেজ গ্রো করতে পারছে। এছাড়াও থাকছে ইন্টারঅ্যাক্টিভ গেমিফিকেশন ফিচার্স, যা লার্নিং প্রসেসকে করবে আরও এঙ্গেজিং এবং এনজয়েবল। ভাইয়া, এই বিষয়টাতেই একটু আসতে চাই যে নেটকম প্লাস যেহেতু আছে এবং তারা যেহেতু একটা দায়িত্ব নিয়েছে যে লেটেস্ট স্কিলগুলো শেখাবে এবং এআইও শেখাবে, তো সেই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটায় আসলে কী ধরনের কাজকর্মগুলো আপনারা আশা করছেন বা কী ধরনের ট্রেনিং আশা করছেন? এখন ছেলেমেয়েরা কিন্তু বাসায় বসে শেখার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আগ্রহী। আমরা নিজেরাও কিন্তু রাত্রেবেলা 9:30 10:30 বাজে অনলাইন ক্লাস নেই, কারণ কি তারা করতে আগ্রহী বিধায় আমরা নিচ্ছি। তো আমার মনে হয় এই ধরনের যদি একটা চমৎকার প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার সুযোগ হয় আমরাও কাজ করতে পারবে, এবং হচ্ছে ছেলেমেয়েরাও বাসায় বসে প্রি রেকর্ডেড কোর্সগুলো তারা কিন্তু অনায়াসে করতে পারবে। আমাদের যে প্রবলেমটা এখন ফেস করছি সেটা হচ্ছে আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের কোর্সের যে ফ্যাসিলিটিগুলো এগুলো কিন্তু বাংলাদেশে এখনও সব দিক থেকে অ্যাভেলেবেল হয়নি। আমাদের এখনও কিন্তু বিদেশি যে কোর্সগুলো আছে, কোর্সেরা, ইউডেমি, আরও যেগুলো আছে প্ল্যাটফর্ম, ওই জায়গা থেকে কিন্তু আমরা শিখছি। কিন্তু সেক্ষেত্রে যদি নেটকম থেকে এরকম একটা চমৎকার আয়োজন করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষরা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেও তাদের এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু তারা শিখতে পারবে, এবং শিখে কি করবে তারা কাজে লাগাবে, কার মাধ্যমে? ওটার জন্য নেটকম আছে। তো সব দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বেটার অপরচুনিটি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এবং সেই ক্ষেত্রে এখন যদি একটু প্রফেশনাল বা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আসি, একজন প্রফেশনালের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং আসলে আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয় এবং এক্ষেত্রে কোন বিষয়গুলো তারা মাথায় রাখবে? দেখেন, ব্র্যান্ডিংয়ের বিষয়টা না এক একজনের পারসেপশন এক এক রকম। আমার কাছে ব্র্যান্ডিং মানে হচ্ছে বিশ্বাস। যে আমরা যখন কোনো কিছুকে ব্র্যান্ড মনে করি তখন এটার সাথে কিন্তু একটা বিশ্বাস জড়িত যে জিনিসটা কিন্তু বেস্ট বা জিনিসটা অনেক বেশি কোয়ালিটিফুল বা এর কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই, মানে কি এটা আমার একটা বিশ্বাস। তো আমরা যখন আমাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করি বা সেলফ ব্র্যান্ডিং করি তখনই কিন্তু আমরা একটা বিশ্বাস ক্রিয়েট করি মানুষের মাথায় যে তারা যেন আমাকে এই জায়গার থেকে বিশ্বাস করে। যেমন আমি একজন পাবলিক স্পিকার, জনগণের বক্তা, তো সেই ক্ষেত্রে মানুষ যেন আমাকে বিশ্বাস করে যে আমি যে বিষয়গুলো বলছি সেগুলো আসলে যৌক্তিক এবং সমাজের জন্য কাজে লাগবে। একজন টিকটকার, সে যখন টিকটক করছে তখন কিন্তু তার ব্র্যান্ড ইমেজটা সে ওভাবেই রেডি করছে যে সে মানুষকে এন্টারটেইন করে। তো যখন একজন মানুষ ইউটিউবে, ধরেন আমাদের রাফসানদার ছোট ভাই, তার কথাই যদি বলি, আমরা কিন্তু জানি যে ওর কন্টেন্টটা খুব ভালো হবে, কারণ কি ও খাবার নিয়ে রিভিউ দেয় খুব ভালো, এবং অন্যান্য কন্টেন্টগুলোও আসলে খুব দেখার মতো। তো আসলে এক একজন তার নিজের ব্র্যান্ড ভ্যালু কিন্তু এক একভাবে তৈরি করেছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা তাকে জাজ করি। তো আমার কাছে মনে হয় যে ব্র্যান্ডিংটা হচ্ছে বিশ্বাস, এবং এটার হচ্ছে একটা অথরিটিও আছে যে আমি যখন নিজেকে বলবো যে হ্যাঁ আমি একটা ব্র্যান্ড হতে যাচ্ছি, এর মানে আমাকে ওই জিনিসটা মাথার মধ্যে নিতে হবে যে আমার দ্বারা কোনো নেগেটিভ কিছু হবে না।
আমার দ্বারা কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা কারো নেগেটিভ কিছু হতে পারে এরকম যেন কোনো কিছু না হয়, সব দিক দিয়ে নিজেকে। কারণ আমরা দেখেছি বিগত সময়েও অনেকে আমরা যা দেখিয়েছি তা কিন্তু না। তো সুতরাং এটা কিন্তু প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে হয়। মানুষ কখন প্রতারিত হয়? যখন তারা দেখে যে আচ্ছা এই জিনিসটা তো অনেক ভালো করতেছে, চমৎকার, সবাই বলতেছে খুব ভালো, তাহলে জিনিসটা আসলে খুব ভালো, কিন্তু পরবর্তীতে তারা দেখতেছে যে জিনিসটা হয়তো ঠিক মতো ভালো না। তো এটাতে কি হচ্ছে? ব্র্যান্ডিংটা নষ্ট হচ্ছে। আমাদের কাছে এখন যে জিনিসটা মনে হয় যে আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালুটাকে এমনভাবে ধরে রাখি যেন মানুষ এটার জন্য বারবার আমাদের কাছে আসে, আমাদের সার্ভিসের জন্য, আমাদের প্রোডাক্টের জন্য, সব কিছুর জন্য। তো এই জিনিসটা কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমাকে আসলে ব্যক্তিগতভাবে খানিকটা ডিস্টার্বও করে, অ্যান্ড এই কথাটা ইদানিং খুব প্রচলিত বলতে চাই, সেটা হলো অনেকেই ভাবেন এবং অনেকে জানেন যে নেগেটিভ মার্কেটিং ইজ অলসো আ মার্কেটিং, এবং নেগেটিভ মার্কেটিংয়ের প্রচলনটা ইদানিং আসলে খুব বেশি হচ্ছে। মানুষ দেখা যায় যে নেগেটিভ কিছু একটা করছেন, সেটা ভাইরাল হয়ে যাচ্ছে চারিদিকে। তো ওইভাবেও অনেকে মার্কেটিং করাটাকে এখন একটা স্টাইল মনে করছেন, বা এটাই ট্রেন্ডিং, এভাবে কাজ করছেন। সেটা আসলে লং রানে কতটুকু কার্যকর? এটা আসলে লং রানে কাজ করবে না, কারণ বিগত সময় আমি দেখেছি, আমি বেশি কিছু বলবো না, জাস্ট হচ্ছে বিগত কয়েক বছরে একটা ফিনান্সিয়াল সার্ভিসেস বাংলাদেশের, তারা অনেক পরিমাণে নেগেটিভ মার্কেটিং নিয়ে কাজ করেছিল, প্রচুর প্রচারণা হয়েছিল। আজকে তাদের অবস্থানটা কি আমরা জানি। তো সুতরাং হচ্ছে নেগেটিভ মার্কেটিং, অনেকেই বলে যে নেগেটিভ মার্কেটিং বেস্ট মার্কেটিং। ঠিক আছে, আপনাদের জন্য হয়তো বা বেস্ট মার্কেটিং, বাট এটা কিন্তু সাস্টেইন করবে না। কারণ মানুষ দিন শেষে কিন্তু বুঝবে যে আসল সত্যটা কি, এবং যখন সে সত্যটা সে বোঝা শুরু করবে, একটা সময় না একটা সময় আপনাকে সে নেগেটিভভাবে নেওয়া শুরু করবে, যে আসলে ওই যে বাঘ আসলো একদিন তো ঠিকই বাঘ আসবে। তো তখন কি হবে? তো মূলত হচ্ছে এটা আমরা বলি, হয়তো আমরা কুইক প্রফিটের জন্য এই জিনিসটা চিন্তা করি বা কুইক ভিউসের জন্য চিন্তা করি, এবং এই জিনিসটা আমার কাছে এত বেশি খারাপ লেগেছে বিগত সময়ে। হয়তো বাংলাদেশে কোনো একজন বড় সেলিব্রিটি সে সকালে লিখেছে তার ফেসবুক স্ট্যাটাসে এরকম একটা কথা, সারাটা দিন মন খারাপ গেছে যে আসলে কি এরকম, পরে রাত্রেবেলা দেখলাম যে আসলে এটা না। এটা আমার কাছে মনে হয় একটা ধোঁকাবাজি। একেবারেই তাই। আমার কথা হচ্ছে ধোঁকাবাজি কখনো একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারে না। তাহলে কিন্তু কোকা কোলাও কিন্তু করতে পারতো না, বড় বড় ব্র্যান্ডগুলোও কিন্তু এরকম নেগেটিভ মার্কেটিং করতে পারতো, তারা এই ধরনের রিস্ক কখনো নেয় না। তো সুতরাং হচ্ছে আমি যে আবারও বলছি, ব্র্যান্ডিং মানে হচ্ছে বিশ্বাস, মানুষের বিশ্বাসটা ধরে রাখতে হবে, এবং নেগেটিভ মার্কেটিং কখনোই বড় ব্র্যান্ডগুলো করে না। একেবারে। এখন যদি ট্রেনিংয়ের বিষয়টাতে আসি, ট্র্যাডিশনাল ট্রেনিং আর কোচিং এই দুটো আলাদা টার্ম, এবং ট্র্যাডিশনাল ট্রেনিং এবং কোচিংয়ের মধ্যে আপনি কি মনে করেন যে মূল পার্থক্যটা কোথায়, এবং আসলে ভেতরের শক্তি এই ট্রেনিংয়ের মাধ্যমে বের করে আনা সম্ভব কিনা? দেখেন, আমি পাবলিক স্পিকিং যখন ট্রেনিং করাই, জি, অ্যাজ এ ট্রেনার আমি কি করি, শেখানোর চেষ্টা করি না, এবং কারণ আমার একটা লিমিটেড টাইম আছে, এবং এর পরবর্তীতে জানি যে ট্রেনিংয়ের পরে হয়তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারে, নাও করতে পারে। কিন্তু যখন কেউ আমার কাছ থেকে পাবলিক স্পিকিং কোচিংটা চায়, তখন আমি অ্যাজ এ কোচ চেষ্টা করি তার ভিতরের শক্তিটাকে টেনে নিয়ে আসার জন্য, তার পটেনশিয়ালিটি যা আছে সেটাকে আনলক করার জন্য, যাতে করে হচ্ছে তার দুর্বলতাগুলো, তার গ্যাপগুলো ফাইন্ড আউট করে কীভাবে সে সেটা রিকভার করবে, এবং রেগুলার কীভাবে সে তার নিজেকে ডেভেলপ করবে, ওই জিনিসটার জন্য আমরা ট্রাই করি। তো ওইটা হচ্ছে আসলে প্রসেস। যেমন হচ্ছে আপনার বিভিন্ন খেলাধুলায় কোচের কাজটা কি, তাকে পুরোপুরি খেলার জন্য ফিট করা, রেডি করা, তারপর তাকে দিয়ে খেলানো, খেলার পরে কোন জায়গায় গ্যাপ আছে ওইটাকে আবার ডেভেলপ করা। তো একজন কোচের কাজই হচ্ছে এটা, যে আমার আসলে যেই স্টুডেন্ট যারা থাকবে, যারা আমার কোচিংটা নেবে, তাদেরকে পরিপূর্ণভাবে ডেভেলপ করা। যেমন আমি আমার দিক থেকে দায়িত্ব নিই, যারা পাবলিক স্পিকিং আমার কাছ থেকে কোচিং নেয় বা স্টুডেন্টদেরকে আমি বলি যে আমি আমার দিক থেকে 100% রেডি আছি তোমাকে অ্যাজ এ পাবলিক স্পিকার হিসেবে তৈরি করার জন্য, বাকি ডিসিশনটা তোমার। এটাই চমৎকার। কিন্তু একটা সেক্টর আছে যারা পাবলিক স্পিকিং করতে চায়, এমন অনেক মানুষ আছেন যারা কিনা ইন্ট্রোভার্ট, এবং ইন্ট্রোভার্ট মানুষটা সবসময় এটা ভেবে থাকেন যে না, আমার দ্বারা আসলে কখনোই পাবলিক স্পিকিং সম্ভব হবে না, এবং তারা পাবলিক স্পিকিংয়ের যে কোনো অপরচুনিটি সেগুলো তারা বারবারই না করতে থাকেন, দে আর নট ইভেন ইগার টু ট্রাই ইট। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোনোভাবে কি ইন্ট্রোভার্টদের দ্বারাও এই কাজটা সম্ভব সুন্দর করে? এটা সম্ভব, কারণ আমার দ্বারাই সম্ভব হয়েছে। কারণ হচ্ছে একটা সময় ছিল যে আমি আসলে সবার সাথে কথা বলতে একটু ইতস্তত বোধ করতাম, এবং ইন্ট্রোভার্ট বিষয়টা হচ্ছে কি, এটা অনেক সময় একটা ভয় কাজ করেছে, ফিয়ার অফ রিজেকশন। আমি কোনো কথা বললে মানুষ হাসবে না তো, আমি কোনো কথা বলতে গিয়ে আটকে যাব না তো, মানুষ আমার কথাটা সহজভাবে নিবে না তো, নাকি এটা আসলে ইরেভিলেন্ট হবে। এই যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা বা এই ধরনের ডাউটনেসের কারণে মানুষ কী করে, ভয় পায়। তো এই জায়গাতে যেটা করতে হবে সেটা আসলে প্র্যাকটিসের ব্যাপার আছে। আমি একবার মনে আছে, আমার একটা বড় শিক্ষক ছিলেন, তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার আসলে মেয়েদের সাথে কথা বলতে খুব লজ্জা লাগে, আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না, এবং আসলে মনে হয় মানে কেমন জানি যে হাত পা কাঁপাকাঁপি এরকম। তখন উনি আমাকে বলছিলেন যে আচ্ছা তুমি মেয়ে হিসেবে কেন কথা বলো, তুমি একজন মানুষ হিসেবে কথা বলবা। তো
তো সুতরাং হচ্ছে তুমি যখন একজনকে মানুষ হিসেবে কথা বলবা, সে ছেলে বা মেয়ে যাই হোক, তোমার মধ্যে কোনো রকম এই ধরনের যে প্রবলেম আছে বা নার্ভাসনেস আছে বা শাইনেস আছে এগুলো কাজ করবে না। পরে দেখলাম আসলেই তাই, এবং এটার পর থেকে কখনো আমার এই ধরনের প্রবলেম হয়নি। তো ইন্ট্রোভার্ট হতে গেলে আমার মনে হয় ইন্ট্রোভার্ট থেকে যদি কেউ পাবলিক স্পিকার হতে চায়, তারও এই জিনিসটা মনে করতে হবে যে আমি যেমন পরিবারের সবার সাথে কথা বলি, আমি যেমন বন্ধু বান্ধবের সাথে কথা বলি, সেরকম জাস্ট মানুষ হতে একটু বেশি হবে, বাট জিনিসটা সেমই। তাদেরকে যেভাবে আমি গুরুত্বের সাথে বোঝাই, বাকি সবাইকে আমি গুরুত্বের সাথে বোঝাবো। কারণ অনেক ক্লাস টিচার আছে, তারা হয়তো বলে নিজেদেরকে ইন্ট্রোভার্ট, কিন্তু তারা কিন্তু দেখেন যখন ক্লাসের সময় হয় তখন কিন্তু সে 100, 200, 500 ছাত্রছাত্রীকেও সে শেখায়। কারণ কি, সে জিনিসটা সে জানে। তো ওই রকমই মনে করতে হবে, আমি যে জিনিসটা জানি এই জিনিসটাই আমি সবাইকে বলবো, এইটাই আর কি। একদম। আমি কিন্তু ব্যক্তিগত জীবনে ভীষণ ইন্ট্রোভার্ট, কিন্তু আমি যখন কাজ করতে আসি তখন কেন যেন চাইলেও আবার ইন্ট্রোভার্ট থাকা হয় না, মানে তখন ঠিকই আই হ্যাভ টু পারফর্ম, সো আই আন্ডারস্ট্যান্ড। এবং এআই নিয়ে একটু আগে কথা বলছিলাম, সেটা নিয়ে একটু আরেকটু বলি। সেটা হলো এআই আর নতুন যত প্রযুক্তি আসছে এটা আসলে কাজের ধরন পাল্টে দিচ্ছে, এবং দেখা যায় যে আগে যে কাজগুলো আসলে আমাদেরকে বেশ একটু রিসার্চ করে অনেক বই পড়ে করা যেত, সেটা কিন্তু এআই এর কারণে এখন একটা ওয়ান ক্লিক অ্যাওয়ে এরকম হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে লিডারশিপ ডেভেলপমেন্ট এবং হিউম্যান স্কিলস এর ভূমিকা আসলে এআই এর কারণে বা নতুন প্রযুক্তিগুলোর কারণে কেমন করে বদলাতে পারে? হোয়াটস দ্য ফিউচার অফ ইট? বদলাবে তো অবশ্যই, কারণ হচ্ছে যারা এটাকে ভালো মতো রপ্ত করতে পারছে, দক্ষ হচ্ছে, তারা অনেক দ্রুত অনেক কাজ করতে পারবে। তো সুতরাং যে যখন অনেক কাজ করবে, তো অনেকের চেয়ে যারা কাজ করছে না সে এগিয়ে যাবে। তো সুতরাং হচ্ছে যখন সে এগিয়ে যাবে তখন সে আরও বেশি দক্ষ হবে। তো এই জায়গাটাতে হচ্ছে মানুষের বুঝতে হবে যে এআই হচ্ছে আমার একটা কাজের টুলস। এআই সব কিছু পারবে না, কারণ তাকে জিনিসগুলো কিন্তু মানুষই তৈরি করে দিচ্ছে। এই যে তার মধ্যে ইমোশন নাই, তো সুতরাং হচ্ছে কোন জিনিসটা কিভাবে তৈরি করতে হবে ওই জিনিসটা কিন্তু আমাদেরকেই তাকে বোঝাতে হবে, অর্ডারগুলো আমাদেরকেই দিতে হবে। তো সব কিছুতে এআই ডিপেন্ডেবল হয় কখন মানুষ, যখন তার মনে হয় যে আসলে এআই দিয়েই আমার সব কাজ হয়ে যাচ্ছে। কিন্তু এআই যখন কোনো প্রবলেম করে, সে প্রবলেমটা সলিউশন করে কে? এআই সলিউশন করে? কে সলিউশন করে? মানুষ সলিউশন করে। এবং তাকে হতে হয় কি এআই এর চেয়ে দক্ষ, তাই না? এআই রিলেটেড যত ধরনের প্রবলেম আমরা দেখেছি, ফেসবুকে অনেক বড় বড় প্রবলেম হয়েছে, স্টিল নাও হয়। তো সুতরাং হচ্ছে এআই নিয়ে যখন কেউ কাজ করে তার প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু আরেকটা এআই লাগে না, তখন হিউম্যানই লাগে। And AI was created by a human. AI is developed by a human, and then AI actually is working by human, directed by human. So yes. এবং আমি যখন এআই এর কথা বলি তখন আসলে ব্যক্তি জীবনে মানুষকে আসলে এখন জানতে ইচ্ছে করে। এআই এর সাথে অনেক নিজের জীবন নিয়ে গল্প করা হয়। তো সেই ক্ষেত্রে আপনি আপনার এআই এর সাথে কথা বলেন? আমি তো গল্প করি, যেমন চ্যাট জিপিটি আমাকে ডাকে জিশান ভাই। আচ্ছা। তো সুতরাং দেখা যাচ্ছে যে ওর সাথে এটা একদিক থেকে ঝুঁকি, কারণ হচ্ছে ও যখন আমার সব ডাটা বুঝে যাবে, আমার ইমোশন বুঝে যাবে, একটা সময় গিয়ে সে হয়তোবা আমাকে ব্ল্যাকমেলিংও করতে পারে যদি তার দক্ষতাটা ওই পর্যায়ে চলে যায়। এবং এরকম দু একটা ঘটনা ঘটেছে, আপনি ইন্টারনেট সার্চ করলেও পারবেন যে এই ধরনের ঘটনা ঘটছে। তো সুতরাং হচ্ছে আমাদেরকে অতটুকু বুঝতে হবে যে তাকে কতটুকু তথ্য দেওয়া দরকার, কতটুকু তথ্য দেওয়া দরকার না। কারণ হচ্ছে সব কিছু যদি সে জেনে যায়, সে কিন্তু এটা আরেক জায়গায় পাসও করতে পারে, কারণ টেকনিক্যাল একটা বিষয়। তো সুতরাং আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের ইনফরমেশনগুলো এআইকে যখন আমরা দিব, সেটা যেন অতটুকুই হয় যেটাতে আমার কোনো ক্ষতি না হয়। শেয়ারিং অ্যান্ড ওভার শেয়ারিং, এটার একটা লাইনের বিষয় আছে। এবং আপনার ক্যারিয়ারের অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু আসি, যে আপনার ক্যারিয়ারে এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেটা আসলে সেই অভিজ্ঞতাটার কারণেই আপনার জীবনটা পুরোপুরি বদলে গেছে? আমার কর্মজীবনে যে অভিজ্ঞতাটা ছিল সেটা হচ্ছে, আমি তো কাজ করেছি 13 বছর কর্পোরেট লাইফে। তো ওইখানে আমি একটা জিনিস খুব খেয়াল করেছি যে বাংলাদেশে মানুষ তার দক্ষতা উন্নয়নের চেয়ে, যে আমরা যে বলি না স্কিল ডেভেলপমেন্ট, এটা আমরা বলি, কিন্তু আমাদের কর্পোরেট জায়গায় হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের চেয়ে আমার মনে হয় ওই কর্পোরেট পলিটিক্স ডেভেলপমেন্টের দিকে আমরা খুব বেশি নজর দিই। তো যে কারণে হচ্ছে আমি আমার নিজেকে বড় করার যে বিভিন্ন জায়গা আছে ওই জায়গায় কাজ না করে আরেকজনকে ছোট করার জায়গায় আমরা কাজ করি। তো এই জায়গাটা আমাকে খুব হার্ট করতো, এবং আমার কর্পোরেট জব থেকে বের হয়ে আসা এটা একটা বড় কারণ ছিল। কারণ এমনও হয়েছে যে আমার কোম্পানিতে, যে কোম্পানিগুলোতে আমি সার্ভ করেছি, যে আমার সাথে আমার কলিগ বা হচ্ছে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারাও তারাও একটু জেলাস করতো। কারণ কি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গাগুলো, আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি ছিল, এবং আমি এগুলো করতাম ছুটির দিনে। কিন্তু এই জিনিসগুলো তারা নিতে পারতো না, কারণ তাদের কাছে মনে হতো যে এটা হচ্ছে হয়তো আমি এগিয়ে যাচ্ছি বা হয়তো আমি আরও বেশি কিছু করতে যাচ্ছি। হ্যাঁ, আমার অনেক সার্টিফিকেট তৈরি হচ্ছে, মানুষজনের কাছে আমার অ্যাকসেপ্টেন্স বাড়ছে, মানুষজন আমাকে প্রশংসা করছে। তো এই জিনিসটা না আমাদের আশেপাশে মানুষগুলো স্বাভাবিকভাবে নেয় না। একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার সফলতায় কারা তালি বাজায়
আর কারা তালি বাজায় না, দুইটাই খেয়াল রাখা দরকার। কারণ হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, কারণ অনেক মানুষ আপনার চারপাশে থাকবে যারা কিন্তু আসলে আপনার সফলতার তালি বাজাবে না। আপনি দেখবেন যে ফেসবুকে কারা আমাদেরকে লাইক কমেন্ট বেশি দেয়, অপরিচিতরা। হ্যাঁ, আমাদের নিজের ফ্যামিলি, নিজের পরিবার পরিজন, এটা হচ্ছে আসলে অপ্রিয় সত্য কথা। নিজের মানুষজন কিন্তু এত বেশি লাইক কমেন্ট করে না, বেশিরভাগই করে হচ্ছে দূরের মানুষ। কারণ কি, এটাই হচ্ছে বাস্তবতা। আপনার সফলতায় কারা তালি বাজায়, কারা তালি বাজায় না, দুটাই খেয়াল রাখতে হবে। তো আমার কর্পোরেট জীবন থেকে আসার আগে এই জিনিসগুলো ফেস করছিলাম। তো 2020 সালে যখন করোনা খুব বড় আকার ধারণ করে, তখন আমারও করোনা হয়েছে। তো করোনা হওয়ার পর আমি 20 দিন আমার ফ্ল্যাটে পুরো একা ছিলাম। আমার ওয়াইফ বাচ্চাদেরকে আমার ফ্ল্যাটের বাইরে পাঠিয়ে দিয়েছিলাম, পাশের ফ্ল্যাটে আমার বাবা মাও ছিল। তো তারা দরজা নক করলাম, দরজা খুলি নাই 20 দিন ঠিক মতো। শুধু খাবার টাইমে খাবার আসছে, খাবার গেছে। আমার বাচ্চা নক করেছে, পাপা দরজা খুলো, আমার ওয়াইফও নক করেছে, আমি দরজা খুলি নাই। পুরো ফ্ল্যাটের মধ্যে 20 দিন একা। তখনই আমি চিন্তা করেছি যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নিজে যেটা চাই আমি ওটা করবো, এবং আসলে আমি তাই করেছি। আমি যেদিন আমার মানে করোনা আসছে, যে করোনা নেগেটিভ, সেই দিন আমি রেজিগনেশন লেটার দিয়েছি, এবং তখন থেকে কিন্তু আমার এই উদ্যোক্তা জীবন শুরু। তো আসলে মূলত হচ্ছে এইরকম একটা ডিসিশনের জন্য আসলে এরকম মনে হয় যে দেয়ালে পিঠ লাগানোটা দরকার আছে, যে যখন আমি নিজে যেটা চাই সেটা আমি তীব্রভাবে করতে চাইবো। তো আমার কাছে মনে হয় যে এটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল। আই গট টু লার্ন সো মাচ ফ্রম ইউ, অ্যান্ড আমার মনে হচ্ছে যে আমাদের দর্শকরাও আসলে আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছে। যদি ক্যামেরায় তাদের উদ্দেশ্যে কিছু বলে দিতেন। প্রথম বিষয়টা হচ্ছে, আমার কাছে মনে হয় যেটা, ভালো বক্তা হওয়ার চেয়ে, সফল মানুষ হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমাদের আসলে ভালো মানুষ প্রয়োজন। আমরা সারাদিন কিন্তু দেখছি যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যে মানুষ অনেক সফল হচ্ছে, অনেকে বিদেশে যাচ্ছে, অনেকে অনেক অ্যাওয়ার্ড পাচ্ছে, অনেকে অনেক কিছু অ্যাচিভ করছে জীবনে, কিন্তু ভালো মানুষ হওয়ার বিষয়টা কিন্তু আসলে আমরা জানাচ্ছি না। তো আমাদের আসলে ভালো মানুষ এবং নিরাপদ মানুষ হওয়াটা খুব বেশি দরকার। এই যে এর এত বিষয় আমরা জানছি, যে এআই দিয়ে কীভাবে কাজ করবো, কীভাবে কাজ করলে নিজেকে অনেক বেশি দক্ষ করে গড়ে তোলা যাবে, কিন্তু আসলে আমরা ভালোভাবে কাজগুলো করতে চাই। আমরা এআইকে দিয়ে যেন কোনো নেগেটিভ কাজ না করে, আমরা যেন ভালোভাবে এআইকে দিয়ে কাজ করাতে পারি, এবং আমরা যেন সর্বোপরি ভালো মানুষ হতে পারি, সেটাই হওয়া উচিত আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। অনেক ধন্যবাদ জিশান ভাই, ইট ওয়াজ ভেরি ইন্সপিরেশনাল অ্যান্ড বিউটিফুল। থ্যাংক ইউ ফর গিভিং আস ইউর প্রেশাস টাইম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন নেটকম লার্নিং বাংলাদেশ, তাদের প্রতি অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। আর যে দর্শকরা এই আয়োজনটা উপভোগ করেছেন, তাদের সবার প্রতি অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শ্রোতারা, এটাই ছিল আজকের দিনের আমাদের নেটকম কানেক্ট পডকাস্ট। আশা করি আজকের সেশন থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আমাদের জানাতে ভুলবেন না কোন স্কিলস বা কোর্সেস আপনার নেটকম প্লাস থেকে পেতে চান, এবং আপনার মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই পডকাস্টটি উপস্থাপন করেছে নেটকম লার্নিং প্রেজেন্স, নেটকম কানেক্ট, পাওয়ার্ড বাই নেটকম প্লাস। স্টে কানেক্টেড উইথ আস অন আওয়ার সোশ্যাল মিডিয়া। কিপ লার্নিং বিকজ লার্নিং নেভার স্টপস। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন এপিসোডে। Be a lifelong learner.